ভাত রান্না করি নাকি? প্রতিদিন রাতে এসে যে বসে থাকে, একদমই লজ্জা শরম নাই। সে কি ভাত চাইছে মা? না চাইলেও আমরা বুঝি। আর তাছাড়া ড্রয়িং রুমে যদি এভাবে এসে বসে থাকে, ওর সামনে কিভাবেই বা আমরা খাবো? আমি তখন বললাম, আমি তো ইচ্ছা করে বিয়ে করিনি মা, তোমাদেরই তো পছন্দ করা ছেলে। আমার হয়েছে যত জ্বালা। তোর বাবা নিজে কিছু বলতে পারে না, শুধু আমার সাথেই এসে বকবক করে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তোমরা কি ওর সাথে আমার সংসারটা হতে দিবে না? পাগল নাকি? কি সব বলে মেয়েটা? তোর বাবা উকিলের সাথে কথা বলেছে, তাহলে কি আমি ওকে বলে দেব ও যেন রোজ রোজ আমাদের বাসায় না আসে? কি মা, বলো না কেন কিছু? মা তখন বলল, ঠিক আছে বলে দে, রোজ রোজ এরকম ঝামেলা আমার কাছেও আর ভালো লাগে না। আমি আমার স্বামীর সামনে গেলাম, ও আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। বাহির থেকে আসার পরে এই প্রথম আমি ওর সামনে গেলাম। সে প্রতিদিনই আমাদের বাসায় আসতো, কিন্তু আমি কখনোই ওর সামনে যাইনি। আগের মতো তার চেহারাটাও আর নেই, কেমন যেন কাপড় চোপড় গুলো নোংরা হয়ে গিয়েছে। এর আগে কখনোই আমি ওকে এমন চেহারায় দেখিনি। তখন বসতে বসতে বললাম, কেমন আছো তুমি? তখন সে বলল, ভালো। যাবে কখন বাসায়? প্রতিদিন যে এভাবে আমাদের বাসায় এসে বসে থাকো, তোমার কাছে কি একটু বিরক্ত লাগে না? না, আমার একদমই বিরক্ত লাগে না। তোমার জন্যই তো আমি বসে অপেক্ষা করি। তুমি আমার সামনে আসলেই তো আর বিরক্ত লাগে না। আর তুমি আমার সাথে কথা বলো না কেন? আমিও বললাম, কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না। তোমার মোবাইল নাম্বারটা বন্ধ করে রাখছো কেন? তুমি কি বোঝো না আমি কেনই বা আমার নাম্বারটা বন্ধ করে রেখেছি? আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই আমি নাম্বারটা বন্ধ করে রেখেছি। আমার ভুল হয়ে গিয়েছে। কিসের ভুল মনির? আজব কথাবার্তা বলতেছো তুমি। তাহলে আমাকে ছেড়ে কেনই বা এখানে চলে এসেছো? আমার সাথে কি তুমি থাকবে না সাথী? না মনির, তুমি তো ভালো করেই জানো সরাসরি কথা বলা আমার খুব পছন্দের। আসার কোনো ইচ্ছেই আমার ছিল না, তবুও যে তুমি প্রতিদিন এসে আমার বাড়িতে বসে থাকো, সেটা খুবই বিশ্রী লাগে আমার কাছে। তাহলে আমার কি করা উচিত? তুমি কি জানো আমার বাবা মাও হয়তো তোমার প্রতি খুবই বিরক্ত? মনির বলল, হ্যাঁ জানি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, এই জন্যই তো আমি তোমারটা নিয়ে এ বাড়িতে আসি। আর যদি আমিও বলি যে আমিও তোমার প্রতি বিরক্ত, তাহলে কি তখন তুমি আর এ বাড়িতে আসবে না? হয়তোবা আসবো না, কিন্তু আমি জানি তুমি কখনোই আমার উপরে বিরক্ত হতে পারো না। তোমার জানায় ভুল আছে মনির, আমি তোমাকে এখন খুবই বিরক্ত বোধ মনে করি। তা না হলে তো কবে একা একা তোমার বাসায় আমি চলে যেতাম। মনির তখন চুপচাপ। আমি তখন মনিরকে বলি, তোমাকে একটা কথা বলি, তুমি কখনোই আর আমাদের এই বাড়িতে আসবে না। বাবা তার এক বন্ধুর সাথে কথা বলেছে আমাদের ডিভোর্সের ব্যাপারে, খুব শিগগিরই তুমি কাগজপত্র পেয়ে যাবা। মনির তখন বলল, আচ্ছা ও, তাহলে তোমার ইচ্ছেতেই সবকিছু হচ্ছে, কিন্তু আমার অপরাধ কি সেটা কি আমি জানতে পারি? আমি তো বললাম, তোমার কোনো অপরাধ নেই, তুমি হচ্ছে অতিরিক্ত ভালো মানুষ, আর এটাই তোমার সমস্যা। তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে বাবার অফিসে নাকি একটা সমস্যা হয়েছে। মনির তখন বলল, হ্যাঁ কিছুটা। মনির তখন বলল, আমাদের অফিসের একটা কাজ তোমার বাবার অফিসে হওয়ার কথা ছিল, আর সেই কাজের মানটাও খুব একটা ভালো ছিল না, তাই আমাদের সেই কাজটা অন্য একটা অফিসে দিতে বলেছি। আমি তখন বললাম, তোমার কি উচিত ছিল না আমার বাবার কথাটা একটু শোনার? তখন মনির বলল, শোনো, কাজের সময় কাজ, আর বাসার ক্ষেত্রে তখন জামাই শ্বশুর। আমি তখনই ইঙ্গিত করে বললাম, এটাই তো তোমার সমস্যা। যাই হোক, আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা জানাই। মনির তখন বলল, আমার সাথে আমার বাসায় চলো। আমি তখন বললাম, শোনো, আগেই তোমাকে বলছি, বাবার অফিসে যেমন তোমাকে নিয়ে কিছু সমস্যা, তোমাকে নিয়েও বাড়িতে আমার অনেক সমস্যা আছে। এত কথা তোমার সাথে আমি এখন বলতে পারবো না। তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাও, আর কখনোই তুমি এখানে আসবে না। তখন সে বলল, তাহলে ভাতটা না হয় খেয়ে যাই। আমি তখন বললাম, না, তোমার জন্য তো আর এই বাড়িতে এক্সট্রা করে ভাত রান্না করা হয়নি, বাসায় গিয়ে খেয়ে নিও। তোমার জন্য তো এই বাড়িতে রান্না হয়, সেখান থেকেই না হয় আমাকে একটু খেতে দিও। মনির, যত সব অদ্ভুত কথাবার্তা তুমি বলবে না। আচ্ছা সরি, তোমার সাথে একটু মজা করলাম। মনির উঠে দাঁড়িয়ে দরজা খুলে একাই বেরিয়ে গেল। আমি দরজাটা বন্ধ করার জন্য তখন সামনে এগিয়ে গেলাম। আমি তখন পেছন থেকে ডাক দিয়ে বললাম, বাসায় রান্না করো নাকি হোটেলেই খাও? মনির তখন ঘুরে তাকালো আর বলল, কোনোটাই না, বাসায় গিয়ে একা রান্না করে খেতেও ভালো লাগে না, আর হোটেলের খাবারও আমার সহ্য হয় না। সারাদিন শুকনো খাবার খেয়েই কেটে যায়, আর রাতের বেলা তো তোমাদের বাসায় এসেই খেতাম। আজকে থেকে অন্য ব্যবস্থাই করতে হবে। মনির এরপর সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আমিও আমার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। প্রায় ঘন্টাখানিক পর বাবার রুম থেকে বাবার চিৎকারের আওয়াজ শুনলাম। বাবা তখন জোরে জোরে বলতেছে, ইচ্ছা করেই চাবি ফেলে রেখে গিয়েছে। চাবি নেওয়ার বাহানা করে আবার আমাকে বললাম, কি হয়েছে বাবা? মনে হচ্ছে মনির বাসায় চাবি রেখে গিয়েছে। বাবা তখন বলল, হ্যাঁ দেখ না, মনির বাসায় চাবিটা ফেলে রেখে গিয়েছে। আমি তখন বাবাকে বললাম, তো এত চিৎকার করার কি আছে? আবার আসলে না হয় দিয়ে দিলেই হবে। বাবা তখন বলল, কোনো দরকার নেই, চাবিটা নিয়ে দারোয়ানের কাছে গিয়ে দিয়ে আসবো, সে যদি নিতে আসে তাহলে দারোয়ানের থেকেই নিয়ে যাবে। চুপচাপ নিজের রুমেই চলে গেলাম। বাবা তখন চাবিটা নিয়ে দেখলাম দারোয়ানের কাছে গেল। অন্ধকার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাবটা মিলাতে লাগলাম। রাত যখন 2টা বাজে তখন দরজা খুলে নিচে গেলাম। তখন গিয়ে দেখলাম দারোয়ান চাচা প্রায় বসে বসে জিমাচ্ছে। আমি ওনাকে ডাক দিতেই তিনি ধরফরিয়ে উঠলেন। তখন উনি বললেন, কে কে? আমি তখন বললাম, কাকা। আমি সাথী, আমার হাজবেন্ড কি এসেছিল? কাকা তখন বলল যে
না আসেনি। ও যদি এখানে আসে তাহলে বলবেন আগামীকাল সকালে আমি ওর সাথেই চলে যাব। ও যেন এখানেই উপস্থিত থাকে, আর ওকে বলবেন রাস্তায় যেন আপনার এখানেই দাঁড়িয়ে থাকে, বাসায় যেন না যায়। কাকা তখন বলল আচ্ছা ঠিক আছে। এরপর আমি আমার রুমে চলে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো মায়ের চিল্লাচিল্লিতে। রুম থেকে বেরিয়েই শুনি দারোয়ান কাকা আমাকে ডাকতেছে। মনে মনে ভাবলাম মনির হয়তো আমাকে নিতে এসেছে, নিচে হয়তো দাঁড়িয়ে আছে আমার জন্য। কাপড়গুলো রাতের বেলায় টুকটাক করে গুছিয়ে রেখেছিলাম। কোনো মতে হাত মুখ ধুয়ে রেডি হয়েই বেরিয়ে গেলাম। মা তখন আমাকে দেখে অবাক হয়ে গেল। পেছন থেকে মা আমাকে ডাকছে। আমি তখন মাকে বললাম নিজের সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো। এরপর আমি নিচে চলে আসলাম। নিচে এসে তখন আমি সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। মনির আমাকে নিতে আসেনি। সে ভোরবেলায় এসেছিল দারোয়ান কাকার কাছে, আর এসেই দারোয়ান কাকার হাতে একটা চিঠি দিয়ে গিয়েছে। আর এই চিঠিটা দেওয়ার জন্যই দারোয়ান কাকা আমাকে ডাকাডাকি করছিল। চিঠিতে তেমন কিছুই লেখা ছিল না, শুধুমাত্র এরকমই লেখা ছিল অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহরে কোলাহল ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবো। আজ সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যেই আমি চললাম। বাসার সবকিছুই তোমার নিজের হাতে গড়া, তাই তুমি সবকিছুই গ্রহণ করে নিও। আমার একটাই আফসোস, তুমি কেনই বা আমার সাথে এরকমটা করলে? সেই উত্তরটা আমার এখনো অজানা। তখন মা এসে আমার হাত ধরে বলল আমি ইচ্ছে করে মনিরকে নির্লজ্জ বলিনি মা। ওই সময় আমি রাগের মাথায় বলেছিলাম তুই এই বাড়ি ছেড়ে যাসনি মা, মনির দেখবি ঠিকই তোর জন্য এই বাড়িতে ফিরে আসবে। আমি তখন খুব ঠান্ডা মাথায় মাকে জবাব দিলাম মনির আর ফিরে আসুক আর না আসুক, আমি আর এক মুহূর্ত তোমাদের বাড়িতে থাকবো না। শুধুমাত্র তোমার আর বাবার কথা চিন্তা করে আমি মনিরকে অনেক অপমান করেছি, অনেক কথাই শুনিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। মা তখন বলল ওখানে গিয়ে তুই একা একা কিভাবে থাকবি, বরং তুই আমাদের সাথেই থাক। ও যখন ফিরে আসবে তখন দেখবি সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। মাকে তখন বললাম মা তুমি এমন কোনো অনুরোধ আর আমাকে করবে না যেটা আমি কখনোই রাখতে পারবো না। বাবা যদি বাসায় আসে তাহলে বাবাকে না হয় বুঝিয়ে বলবে উনি যেন কখনোই আর আমার বাসায় না যায়। ভুল করেও যদি রাস্তাঘাটে কখনোই ওনার সাথে আমার দেখা হয় তাহলে উনি যেন কখনোই আমাকে নিজের মেয়ে বলে পরিচয় না দেন। আমার এইসব কথা শুনে মা তখন বলতেছে তুই এসব কি বলছিস মা, নিজের বাবা মাকে কি কেউ এভাবে কথা বলে? আমি তখন মাকে বললাম মা এভাবেই তো ইমোশনাল ব্ল্যাকমেল করে সেদিন তুমি আমার মুখটা আটকে দিয়েছিলে, তা না হলে মনের মতো এরকম একটা ছেলেকে এভাবে অপমান আর অবহেলা করে দূরে তাড়িয়ে দিতাম না আমি। মাও তখন আমার কথা শুনে বলতেছে মারে আমার কি দোষ, মনিরের কি কোনো দোষ ছিল না? না মা মনিরের কোনোই দোষ ছিল না, সব দোষই তোমার স্বামীর। শুধুমাত্র তোমরা আমার মা বাবা বলে আমার স্বামীকে দূরে ঠেলে রাখছি অন্যায় ভাবে, কিন্তু আর এই ভুল আমি আর করব না। যদি আমাকে সারা জীবন ওই বাসায় একা একাই কাটাতে হয় তারপরেও আমি তোমাদের বাসায় আর ফিরবো না। মা তখন আমাকে বলল পাগল হয়ে গিয়েছিস তুই, এসব কি বা বলতেছিস তুই আমাদেরকে, মাথা ঠিক আছে তোর? আমি তখন মাকে বললাম মা আমার মাথা ঠিক আছে আর আমি সব ঠিক কথাই বলতেছি। এই কথাগুলো তোমাদেরকে আরো অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আজ অনেক দেরি হয়ে গিয়েছে মা। আমার মতো কোনো মেয়েই যেন তার বাবা মায়ের কথা শুনে স্বামীর সাথে খারাপ ব্যবহার না করে, কারণ একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামীই তার সবকিছু হয়ে যায়।